প্রত্যেক শীতের মতো এবারও অমল আর সোনালি কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করছিল। দার্জিলিংটা আরেকবার ঘুরে আসি, কি বলো? উফ, তোমার শুধু ঘুরতে যাওয়া মানে ওই দার্জিলিং আর জলপাইগুড়ি। একটু অন্য কোথাও তো যাওয়া যায়। কোথায় যাবে তাহলে, তুমি বলো। চলো, এই শীতে আসাম থেকে ঘুরে আসি। আমি ইন্টারনেটে দেখেছি ওখানে খুব সুন্দর চায়ের বাগান রয়েছে। ওখানে ঘুরতে খুব মজা হবে। বেশ তাহলে চলো, এবার শীতে ওখানেই যাওয়া যাক। অমল ফটাফট আসামের দুটো টিকিট বুক করে ফেলল। ওদের গন্তব্য মার্গারিটা। কলকাতা থেকে প্লেনে চেপে গুয়াহাটি, সেখান থেকে রেলে আরও একদিনের জার্নি। ওখানেই একটা অয়ো কটেজ বুক করলো অমল। বাড়িটার নাম মার্গারিটা হাউস। ছবিতে খুব দারুণ মনে হচ্ছিল বাড়িটা, যেন ইংরেজ আমলের কোনো পুরনো কাঠের বাংলো, চারিপাশে চায়ের বাগান। দুদিন পরে ওরা বাড়ি থেকে রওনা দিল মার্গারিটার উদ্দেশ্যে। মার্গারিটা স্টেশনে যখন ওরা নামলো তখন প্রায় রাত 11টা বেজে গেছে। স্টেশন প্রায় ফাঁকা। আশেপাশে কেউকে দেখতে না পেয়ে অমল আর সোনালি স্টেশন মাস্টারের ঘরে গিয়ে নক করলো। अंदर आइए, बोलिए क्या बात है। दादा, यहाँ पे मार्गरीटा हाउस कितना दूर होगी? मार्गरीटा हाउस? इतनी रात को आप मार्गरीटा हाउस जाएंगे? यहाँ स्टेशन के आसपास कुछ होटल्स हैं, आपको रूम मिल जाएगा। नहीं नहीं, हमारा रूम्स ऑलरेडी बुक्ड है। आप हमें जस्ट रास्ता बता दीजिए। স্টেশন মাস্টার আর কথা বাড়ালো না, তবু কেমন যেন একটু চিন্তিতভাবে বলল, स्टेशन से निकल के बाएं वाला रास्ता पकड़ लेना। थोड़ी दूर सीधा जाते ही आपको एक चाय का बगीचा मिलेगा। उसी के अंदर जो रास्ता चला जाता है ना, वही सीधा आपको मार्गरीटा हाउस लेके जाएगा। অমলা সোনালি আর দেরি না করে স্টেশন থেকে বেরিয়ে সোজা রাস্তা ধরে হাঁটা দিল। প্রায় 20 মিনিট হাঁটার পরে ওরা একটা চায়ের বাগানের সামনে এসে দাঁড়ালো। এই বাগানটার কথাই তো বলছিলেন মনে হচ্ছে। সামনে ওই তো কাঁচা রাস্তাটা বাগানের ভিতর ঢুকে যাচ্ছে। চলো, ওটা ধরেই সোজা এগোই। যা ঠান্ডা এখানে, ঘরে গিয়ে গরম জল না থাকলে তো হাত পায়ে ধোয়া সম্ভব হবে না। দুজনে চায়ের বাগানের মাঝখান দিয়ে কাঁচা রাস্তা ধরে হেঁটে চলল। অনেকটা হাঁটার পরেও আমরা ঠিক পথে এগোচ্ছি তো? কোথাও কোনো বাংলো টাংলো তো দেখতে পাচ্ছি না। এমনিও যা কুয়াশা, দূর থেকে কিছুই দেখার উপায় নেই। অনেকটা হাঁটার পর হঠাৎ সামনে একটা পুরনো কাঠের বাংলো ওদের চোখে পড়ল। জানলা দিয়ে টিম টিম করে একটা ক্ষীণ আলোর রশ্মি ভেসে আসছে। ওই তো সামনে, পেয়ে গেছি। আর একটু হাঁটলে ঠান্ডায় জমে যেতাম। দরজায় কড়া নাড়তেই একটা মাঝবয়সী লোক দরজা খুলে দিল। अरे बाबू, आप लोग आ गए। बहुत रात हो गया। आप लोग मुंह हाथ धो लीजिए, मैं खाना लगा देता हूँ। তারপর রাতে খাওয়া দাওয়া করার পর অমল আর সোনালি শুয়ে পড়ল। মাঝরাতে যখন ওরা গভীর ঘুমে, তখন একটা পায়েলের আওয়াজ ঘুম ভাঙল অমলের।
যেন কেউ কটেজের বাইরে সেই মেঠো পথ ধরে চায়ের বাগানের মধ্যে হেঁটে চলেছে এই কুয়াশার রাতে। বিছানা থেকে উঠে পড়ল অমল। পাশে তাকিয়ে দেখলো, সে কি, সোনালি নেই। আরে, এ আবার কোথায় গেল এত রাতে? দরজা খুলে বাইরে বেরিয়ে এলো অমল। বাইরে তাকিয়ে দেখলো, চা বাগানের মাঝখান দিয়ে কুয়াশা ভরা মেঠো পথে হেঁটে চলেছে সোনালি। চারিদিকে ঠান্ডা আর কুয়াশায় প্রায় কিছুই দেখা যায় না স্পষ্ট। সোনালি, কোথায় যাচ্ছ? আরে, এত রাতে কোথায় যাচ্ছ ওদিকে? রাতের বেলা চা বাগানে অনেক সময় চিতাবাঘ দেখা যায়। ঘরে চলে এসো শিগগিরই। কিছু বুঝতে না পেরে শেষে সোনালির পিছু নিল অমল। অনেকটা পথ এগুতেই দেখলো সোনালি একটা ভাঙা স্মারকের সামনে গিয়ে দাঁড়ালো। অমল ছুটে গিয়ে তাকে পেছন থেকে ডাকতেই সোনালি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। এ কি কাণ্ড! অমলের চেঁচামেচি শুনে ততক্ষণে রামুও পেছন পেছন ছুটে এসেছে। দুজনে মিলে ধরাধরি করে সোনালীকে কটেজে ফিরে নিয়ে এলো। अरे साहब जी, ये तो होना ही था। इससे पहले भी कई गेस्टों के साथ ऐसा हो चुका है। आज़ादी से पहले की इस कॉटेज में कोई गोरे साहब उनके फैमिली के साथ रहते थे। उनकी एक प्यारी सी बेटी मार्गरिटा, जिसकी एक तूफानी रात में बिजली गिरने से मौत हो गई थी। लोग कहते हैं उसकी आत्मा आज भी इसी बगीचे में घूमती है, और अगर कोई गेस्ट अकेले में उसको मिले तो वो उस पे हावी हो जाती है और उसको अपनी कब्र तक लेके जाती है और यहीं पे अपनी शिकार को ख़त्म कर देती है। मैडम की किस्मत अच्छी है जो आप उन्हें निकलते देख लिए, वरना आज तो ज़रूर कुछ अनर्थ हो जाता। ততক্ষণে ভোর হয়ে গেছে। ওরা আর মার্গারিটা হাউসে এক মুহূর্ত অপেক্ষা করলো না। সোজা স্টেশনের পাশে অন্য হোটেলে চলে গেল। এখনো যারা মার্গারিটা হাউসে রাতে থাকতে যায় তাদের সাথে এমন অনেক অদ্ভুত ঘটনা ঘটে যা সহজ ভাষায় কোনো ব্যাখ্যা করা সম্ভব নয়।